নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। এআই সামিটেও মিথ্যের ঝুড়ি, চাপে মোদি, কেচ্ছা ভুড়ি ভুড়ি। কাল রাতে আমার ভালো ঘুম হয়নি। আমি জানি কেন হয়নি। আমার ঘুম হয়নি কেন সেটাও তুমি জানো? জানি তো, বলবো নাকি? বলো দেখি। আমার মাথা ধরেছিল নাকি বেশি কালো কফি খেয়ে ফেলেছিলাম? দেখি তো কেমন মেলাতে পারো। ওসব কিছুই না। কাল তুই সারা রাত রিল দেখেছিস। তুমি না আমাকে খপ করে ধরে ফেলো। আরে না না, এটাই তো এখন ট্রেন্ড। অনেকেই রাত জেগে এসব দেখছে। তবে যাই বলো না কেন, এআই এর কিছু কাজ রিলে দেখা যায়, সেগুলো কিন্তু সত্যি দারুণ। দারুণ? মোদি সরকারও কিন্তু তাই মনে করছে। কিরকম একটু খুলে বলো। 16ই ফেব্রুয়ারি থেকে দিল্লিতে ভারত সরকার এআই ইম্প্যাক্ট সামিট 2026 শুরু করেছে। বাহ, সে তো দারুণ ব্যাপার। না, ততটা দারুণ নয় রে। এই সামিটে দেশ বিদেশ থেকে আসা অতিথিদের জন্য যখন শহর সাজানো হচ্ছে, তখন বাচ্চাদের দেখা গেছে শহরের রেলিং এ রং করতে। এ কি অবস্থা গো? হ্যাঁ, এটাই মোদি সরকার কর্পোরেটদের সঙ্গে হাত মিলিয়েছে সামিট করবে বলে, কিন্তু কোনো মানবাধিকার সংগঠন বা শ্রমিকদের হয়ে কথা বলার কেউ নেই। কি বলবো একে? কি আর বলবো, এক কথায় স্বৈরাচার বলবো। নেই, খবরটা দেখ। ভারত সরকার দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট 2026 আয়োজন করেছে। 16ই ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহ ধরে এই সম্মেলন ভারত মণ্ডপমে হচ্ছে। সম্মেলনের আগে দিল্লির মথুরা রোডে শেষ মুহূর্তে রাস্তা সাজানো হয়। রাস্তার ধারে থাকা গৃহহীন মানুষদের উচ্ছেদ করা হয়। এই রাস্তা দিয়েই বিদেশি অতিথিরা সম্মেলনে যাতায়াত করবেন। এই সম্মেলন শুরু হয়েছিল 2023 সালে ইংল্যান্ডের ব্লেচলি পার্ক থেকে, পরে সিওল ও প্যারিসে হয়। এবার প্রথমবার গ্লোবাল সাউথে এই সম্মেলন হচ্ছে। সরকার এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখতে চাইছে। প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরাই এর একটা বড় উদ্দেশ্য। সম্মেলনের কাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে। কর্মসূচিকে সূত্র ও চক্র নামে ভাগ করা হয়েছে। এই শব্দগুলো আন্তর্জাতিক এআই নীতির ভাষা নয়। সংস্কৃত শব্দ ব্যবহারের মাধ্যমে সরকারের সাংস্কৃতিক রাজনীতির ছাপ স্পষ্ট। গত 12 বছরে প্রযুক্তি নীতি ও আইনে এমন ভাষা ব্যবহারের প্রবণতা বেড়েছে। সম্মেলনে মোট 793টি পাবলিক ইভেন্ট আছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে প্রায় 40% সেশন আয়োজন করছে সরকারি দফতর ও তাদের সঙ্গে যুক্ত সংস্থা। বড় প্রযুক্তি কোম্পানি ও শিল্প সংগঠন করছে প্রায় 35% সেশন। অর্থাৎ আলোচনা ও এজেন্ডার নিয়ন্ত্রণ সরকারের হাতেই বেশি। তার সঙ্গে বড় কর্পোরেট সংস্থার প্রভাবও প্রবল। সিইও রাউন্ড টেবিল ও লিডার্স প্লেনারির মতন গুরুত্বপূর্ণ মঞ্চে কর্পোরেট নেতাদের জায়গা বেশি, কিন্তু শ্রমিক সংগঠন, মানবাধিকার কর্মী বা প্রান্তিক মানুষের জন্য সমমানের কোনো উচ্চস্তরের মঞ্চ নেই। নাগরিক সমাজের অংশগ্রহণও খুব কম। কর্মসূচির শিরোনামে উদ্ভাবন, বৃদ্ধি, দক্ষতা, উৎপাদনশীলতা, স্কেল ও পরিকাঠামো এই শব্দগুলো বারবার এসেছে, কিন্তু মানবাধিকার, জবাবদিহি, নজরদারি, পক্ষপাত, বৈষম্য বা জাতপাত এই বিষয়গুলো প্রায় নেই। সরকারের বক্তব্যে বারবার প্রধানমন্ত্রীর ভিশনের কথা বলা হচ্ছে। সম্মেলনের শেষে দিল্লি বিবৃতি বা দিল্লি এআই প্রস্তাব আসতে পারে, কিন্তু এর আগের অভিজ্ঞতায় দেখা গেছে এমন ঘোষণা বাস্তবে খুব কম কার্যকর হয়। G20 সম্মেলনে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হলেও পরে আনা তথ্য সুরক্ষা আইন সরকারি সংস্থাকে ছাড় দিয়েছে এবং স্বচ্ছতা কমিয়েছে। এআই নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সরকার নিয়ন্ত্রণের বদলে শিথিল নীতির দিকে ঝুঁকছে। পুলিশ ও কল্যাণ প্রকল্পে এআই ব্যবহারের ঝুঁকি নিয়ে স্পষ্ট আলোচনা নেই। সব মিলিয়ে এই সম্মেলন বড় আকারের প্রদর্শনী হয়ে উঠছে। হোটেলের ভাড়া আকাশ ছোঁয়া, বন্ধ ঘরে কর্পোরেট ও সরকারের মধ্যে আলোচনা হবে, বাইরে চলবে প্রচার ও ছবি তোলা। বাস্তবে সম্মেলনের প্রস্তুতিতে শিশুদের খালি হাতে রেলিং রং করতে দেখা গেছে। এই বৈপরীত্যই আজকের ভারতের বাস্তবতা তুলে ধরে। দেখলাম খবরটা, খুব গোলমেলে ব্যাপার মনে হচ্ছে। গোলমালে ব্যাপার তো আছেই। এই মোদি সরকারের এআই সামিটে বিল গেটস আসছেন কিনা সেটা নিয়ে তো হইচই পড়ে গেছিল। এ নিয়ে হইচই করার কি আছে? আরো অনেকেই তো এসেছেন। আরে এটাই তো মোদি সরকারের পলিসি, বাছাই করা বিষয় নিয়ে হইচই করা, আর অপছন্দের বিষয় হলেই সরকারের মুখে কুলুপ। কিন্তু সরকার তো স্বচ্ছতার কথা বলে, শুদ্ধতার কথা বলে। হ্যাঁ বলে, কিন্তু এর পাশাপাশি এপস্টিন ফাইলস নিয়ে চুপ মেরে যায়। সত্যি এত বড় একটা কেলেঙ্কারি, কিন্তু সরকারের তরফে সেইভাবে কোনো প্রতিক্রিয়াই নেই। সরকার প্রতিক্রিয়া না দেখালে মানুষ প্রতিক্রিয়া দেখাবে, তাই না? হচ্ছে কি সেরকম? প্রশ্ন উঠছে। তুই বরং এই খবরটা দেখ। নয়াদিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট শুরু হতেই বিল গেটসকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়।
সম্মেলনের ওয়েবসাইটে প্রথমে তার নাম মূল অংশগ্রহণকারীদের তালিকায় দেখা যায়নি। অনেকেই ধরে নেন তাকে হয়তো বাদ দেওয়া হয়েছে। পরে গেটস ফাউন্ডেশন জানায় তিনি 19 ফেব্রুয়ারি মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, অর্থাৎ তিনি সম্মেলনে আসছেন। এই ঘটনায় একটা বড় প্রশ্ন ওঠে, বিল গেটসের নাম না থাকায় যদি এত দ্রুত সন্দেহ তৈরি হয়, তবে অন্য যারা সম্মেলনে আসছেন তাদের ক্ষেত্রে একই রকম যাচাই কেন হয়নি? ওয়েবসাইট আপডেট না হওয়া প্রশাসনিক ভুল হতে পারে, কিন্তু নজর পড়ে কেবল একজন বিখ্যাত বিদেশি ব্যক্তির ওপর। এই বাছাই করা নজর সংবাদ মাধ্যম ও ক্ষমতার ঘনিষ্ঠতার সংস্কৃতিকে দেখায়। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি জনস্বার্থে কাজে লাগাতে হবে। প্রথম দিনে তিনি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক এআই এর কথা বলেন। এইসব কথা গুরুত্বপূর্ণ, কিন্তু কথার সঙ্গে কাজের মিল থাকা দরকার। স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া নৈতিক এআই এর দাবি ফাঁকা শোনায়। এই জায়গায় আসে এপস্টাইন ফাইলের প্রসঙ্গ। আন্তর্জাতিক স্তরে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে জেফ্রি এপস্টাইনের যোগাযোগ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ভারতের সংসদেও এই বিষয় উঠে এসেছে। তবু কেন্দ্রীয় সরকার স্পষ্ট ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেয়নি। দায়সারা জবাব দেওয়া হয়েছে। স্বাধীন তদন্ত বা খোলাখুলি তথ্য প্রকাশ দেখা যায়নি। সরকার যদি নৈতিকতার কথা বলে, তবে এমন সংবেদনশীল বিষয়ে নীরবতা গ্রহণযোগ্যতা নয়। আরও সমস্যা হলো দ্বিচারিতা। বিল গেটস আসছেন কিনা এই প্রশ্ন নিয়ে জাতীয় মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ক্ষমতাবানদের অস্বস্তিকর প্রশ্নে তেমন তৎপরতা দেখা যায় না। এতে বোঝা যায় বড় নাম হলে নজর বেশি পড়ে, কিন্তু কঠিন প্রশ্ন এলে সরকার ও অনেক সময় সংবাদ মাধ্যমও পিছিয়ে যায়। দেশের মানুষ শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, স্বচ্ছতা চায়। এআই সম্মেলনের লক্ষ্য যদি সত্যিই জনস্বার্থ হয়, তবে সরকারের আচরণেও সেই নীতি প্রতিফলিত হতে হবে। এপস্টাইন ফাইলের মতো বিষয়টি স্পষ্ট অবস্থান না নিলে সরকারের নৈতিকতার দাবি বিশ্বাসযোগ্য থাকে না। কলকাতা টিভি। সত্যি কি অদ্ভুত অবস্থা না? হাসি পায় আমার। হাসির কথা নয় রে। নয়, এ তো দেশ জুড়ে কমেডি চলছে যেন। কমেডি নয় রে, ট্র্যাজেডি। স্বৈরাচারী যদি মনে করে বোকা সাজলে তার লাভ আছে, তবে সে তাই করে। মোদী সরকার কি তাই করছে? করছেই তো। আমাদের দেশের সবথেকে বড় সমস্যাটা কি জানিস? এই মুহূর্তে গোটা দেশে সাম্প্রদায়িক শক্তি আর কর্পোরেট হাত মিলিয়েছে। তাই তো দেখছি, কিন্তু আমরা কিভাবে বেরোবো এর হাত থেকে? সে উত্তর আমারও জানা নেই। সময় একদিন সে উত্তর দেবে। তাই যেন হয়। এদিকে সময় শেষ, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।